বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে যাচ্ছেন। ভোট প্রচারে গিয়ে বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা সরব হচ্ছেন একেবারে দেখতে পাচ্ছি বিজেপির শীর্ষ নেতৃত্বরাও, প্রধানমন্ত্রী স্বয়ং সরব হচ্ছেন। আর এদিকে আজ পানিহাটিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের তৃতীয় সভা, যেখানে বিজেপির প্রার্থী আরজি করে নির্যাতিতার মা রত্না দেবনাথ, তার নাম না করে সৌজন্য রক্ষার কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আরজিকর মামলায় যদি দরকার হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আজই জানিয়েছে হাইকোর্ট। কি বলেছেন নির্যাতিতার মা এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আপনাদেরকে শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদেরকে শোনাই। যে যতই নাটক করুক, যতই ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে যখন কেউ ক্যান্ডিডেট হয় তখন প্রত্যেক ক্যান্ডিডেটেরই নিশ্চয়ই অধিকার আছে তার কথা বলার, কিন্তু ভোটটা হচ্ছে রাজনীতির একটা অঙ্গ। কাজে একটা রাজনীতির লোক আর একটা রাজনীতির বিরুদ্ধে বলতেই পারে, কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও দরকার হলে একটা সৌজন্যের সীমারেখা রাখবেন। আমরা গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে পানিহাটিতে বিক্ষোভের মুখে পড়েছিলেন রত্না দেবনাথ। তার বিরুদ্ধে বহিরাগত নিয়ে প্রচারের অভিযোগ ছিল, কিন্তু তখন অভিযোগ উঠেছিল যে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা তৃণমূলের লোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আজকে সৌজন্যের কথা, সৌজন্য রক্ষার কথা বললেন। কিন্তু আরজিকর মামলা, যে আরজিকর মামলায় গোটা বাংলার নজর ছিল, যে আরজিকর ইস্যু একেবারে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, কত ছবি আমরা দেখেছি, সেই আরজিকর মামলায় যদি দরকার হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আজই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে যখন নির্যাতিতার মা তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন, সেই আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে বলে দাবি করছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলরা, সেই সময় হাইকোর্টের এই সিদ্ধান্ত বা এই রায় বা এই একেবারে পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভময় মৈত্রর কাছে আমি চলে যেতে চাইবো, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় বাবু, দুটো বিষয় এক্ষেত্রে আমরা আলোচনায় আনলাম। এক, প্রথম যে বিষয়টি আপনার কাছে জানবো, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য রক্ষার কথা বলছেন, কিন্তু বাংলার রাজনীতিতে তো সৌজন্য এখন অতীত বলতে হয়। কিন্তু রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি রত্না দেবনাথ প্রসঙ্গে সৌজন্য রাজনীতির কথা বললেন। প্রথম বক্তব্য হচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রী যে কথাটি আপনি বললেন, এই শব্দবন্ধটি আমার মনে হয় যে এইভাবে এখন বলা ঠিক হবে না। অর্থাৎ তার এই টার্মটি শেষ হতে চলেছে। আবার জিতলে তৃণমূল কংগ্রেসের যে ধরনের গঠনতন্ত্র, তাতে তিনি যে মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সৌজন্যের রাজনীতির কথা যেটি বলা হয়েছে, একেবারেই আমরা সেখানে দেখেছি কলতান দাশগুপ্ত, বামফ্রন্টের যিনি প্রার্থী, তিনিও বারবার করে একই কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসও একই কথা বলছেন। যদি বিজেপির পক্ষ থেকে একই কথা বলা হয়, এর থেকে বড় আমরা গণতন্ত্রে কি পেতে পারি? আমরা এই নির্বাচনটা গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে করি কেন? না হলে তো একটা জায়গায় চারপাশে দড়ি বেঁধে একটা কুস্তির আখড়া করে সেখানে নির্বাচন প্রার্থীদের নামিয়ে দেয়াই যেত জলকাদার মধ্যে, তারা মোটের ওপর মারামারি করে গায়ের জোরে জিতে যেতেন। সেটা তো আমরা করতে চাই না বলেই তো আমাদের সংবিধান লেখা হয়েছে। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, 100 কোটি মানুষ প্রায় ভোটার হতে চলেছেন, এ তো আমাদের গর্বের বিষয়। ফলে মুখ্যমন্ত্রী আজকে যে কথা বলেছেন, সে কথা এর আগে বারবার করে কলতান দাশগুপ্তও সিপিএম এর পক্ষ থেকে বলেছেন, এবং বিজেপির পক্ষ থেকেও হয়তো অভয়ার মা অনেক সময় সেই ধরনের কথা কলতানকে ছেলে বলেছেন। আমার মনে হয় যে শুভ বুদ্ধি উদয় হবে এবং রাজনৈতিক কারণে মানুষ ভোট দেবেন। কিন্তু আবার বলছি, যে বিষয়গুলি রাজনীতিতে সামনে আসছে, নারী সুরক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যখনই আপনি এই রাজনীতির আলোচনা করছেন, এসআইআর নিয়ে আলোচনা করছেন, সংখ্যালঘু ভোট নিয়ে আলোচনা করছেন, আসলে যে বিষয়টি হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গের শিল্পোদ্যোগ কি হবে, স্কুলগুলোর কি হবে, স্বাস্থ্যর কি হবে, পশ্চিমবঙ্গের মানুষের চাকরির কি হবে। দেখুন, এতক্ষণ আমি আর আপনি আলোচনা করছি, আমাদের আলোচনায় কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কোনো ইস্যু কিছুতেই উঠে আসছে না। ঠিক, এবং এই প্রসঙ্গে দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ শুভময় বাবু, যে ঠিক আরজি করের আবেগকে কাজে লাগিয়ে যখন রত্না দেবনাথ তিনি ভোটে লড়েছেন বলে তার বিরোধীরা দাবি করছেন, ঠিক সেই সময় কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলছে অন্য সন্দেহভাজন এবং যিনি এর আগে গ্রেফতার হয়েছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। ফলে এইটা কি কোথাও একটা আলাদা মাইলেজ দেবে বিজেপি প্রার্থীকে? একেবারে নির্বাচন
এটি একটি গুরুত্বপূর্ণ চলরাশি হতে চলেছে এই অভয়ার বিষয়টি। আপনাকে একবার মনে করিয়ে দিই, ইন্দিরা গান্ধী যখন মারা যান 1984 সালে নির্বাচন হয়, তখন নীরেন ঘোষের সঙ্গে আশুতোষ লাহার লড়াই হয়েছিল দমদমে। সবাই জানতেন নীরেন ঘোষ জিতবেন। মাঝরাতে ঘুম থেকে উঠে শুনলাম তখন তো হাতে ব্যালট গোনা হতো, এবার ভোটে জিতলো কে, আশু লাহা আবারকে। অর্থাৎ আবেগ রাজনীতির একটি সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। রাজনীতির সবটা তো শুধুমাত্র একেবারে মতাদর্শ ভিত্তিক নয়, এবং সেই আবেগের জায়গায় সত্যিকারের অভয়ার চলে যাওয়া এবং এই বিষয়টি আমাদের উপর তো প্রচন্ড ভাবেই প্রভাব ফেলেছে। আমরা একসঙ্গে সব রাজনৈতিক দলের সমর্থক মিলে, বা যারা রাজনীতি ভাবেই না তারা একসঙ্গে পথে নেমেছেন। সুতরাং সেই জায়গায় এই আবেগ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, কিন্তু আবেগ প্রভাব ফেললেই সেই আবেগ কার দিকে যাবে, কোন দিকে ধারা, তার যে একটা ধারা আছে সেই ধারা কোন দিকে যাবে এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। সাধারণভাবে মনে হতে পারে যে যিনি নির্যাতিতা তার মায়ের দিকেই এই আবেগ যাবে, কিন্তু রাজনীতি খুবই অসরল রৈখিক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের কলতানও তো সেইখানে গেছিলেন যখন তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে বাধা দিতে। তৃণমূল কংগ্রেসও অনেক সময় তাদের মতো করে বক্তব্য রেখেছে। ফলে এত সরল রৈখিক করা ঠিক হবে না। আমার মনে হয় হ্যাঁ, আবেগটি গুরুত্বপূর্ণ, কিন্তু কোন রাজনৈতিক দল সুবিধে পাবে এটা এক্ষুনি বলা খুব শক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।